করছি বাংলা বলছি, যখন বাংলা বলছি শুরু করছি সেই সময় সমস্ত নজর কালীঘাটে। গত কয়েকদিনের যে অচলাবস্থা, এমনকি নবান্নে গিয়েও লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে জুনিয়র ডাক্তারদের ফিরে আসা এবং স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভের পর আজ দুপুরে আচমকাই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছে তিনি বার্তা দেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি দিদি হিসেবে এসেছেন। যেভাবে ঝড়জলের রাতে এখানে আন্দোলনকারীরা তারা রাত জাগছেন, ভিজছেন, তাকেও অশান্ত করেছে, তিনি ঘুমাতে পারেননি এবং আলোচনার বার্তা সেখানে দিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বলেন যে 5 দফা দাবিতে আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন, সেই 5 দফা দাবি বিবেচনা করতে, সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে তিনি রাজি। একই সঙ্গে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার মতো ঘোষণা সেখান থেকেই করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি ফিরে যান। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, তাদের পক্ষ থেকে মেল পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে আলোচনায় বসার দাবি আবেদন জানিয়ে, এবং সেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সেপশনাল গুডউইল জেস্চারের কথা মেনশন করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা দেখে তারা আলোচনায় বসতে আগ্রহী। এবং খুব ইন্টারেস্টিংলি আজ দুপুর থেকে তাদের গলায় সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের দাবির কথা শোনা যায়নি। তারা স্বচ্ছতার উপর জোর দিয়েছেন, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নে তারা অনড় ততটা রয়েছেন না বলেই মনে করা হচ্ছে। এবং এর কিছুক্ষণ পরে 5টা 8 মিনিটে মুখ্য সচিবের পাল্টা মেইল যায় জুনিয়র ডাক্তারদের কাছে। বলা হয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সন্ধ্যে 6টায় বৈঠক। এরপরই সেখান থেকে তারা রওনা দেন এবং এই মুহূর্তে কালীঘাটে তারা পৌঁছে গেছেন। সব নজর কালীঘাটের দিকে, আমাদেরও নজর কালীঘাটের দিকে। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন দোলা সেন, সিপিআইএম এর পক্ষ থেকে কল্লোল মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত। আমি আলোচনায় আসবো, তার আগে সরাসরি একবার চলে যাব কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তের আপডেট। একদমই মপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কালীঘাটের চিত্রটা আজকে একদমই ভিন্ন। কারণ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান এবং সেখানে তিনি বলেন যে দিদি হিসাবে এসেছেন, তাদের অভিভাবক হিসাবে এসেছেন। এবং তারপরেই যেটা দেখা যায় যে কার্যত একটু হলেও বরফ গলে এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 4:10 বিকেল যখন 4:10 সেই সময় একটি মেল করা হয় একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে যে তারা এই মিটিংয়ে তারা থাকতে চায়, এই মিটিং তারা করতে চায়, ডিসকাশন তারা করতে চায় বলে এমনটাই তাদের তরফ থেকে মেল করা হয়। তবে সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা উল্লেখ ছিল না, কিন্তু তাদের যে 5 দফার দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই একদম প্রশাসনের তরফ থেকে একটি পাল্টা মেল, অর্থাৎ সেই রিপ্লাই মেল যায় এবং সেখানে তারা জানিয়ে দেয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেই বৈঠক হবে এবং 6টার সময় সেই বৈঠক হবে। তারপরে তাদের তরফে একটি জিবি মিটিং করা হয় এবং সেই জিবি মিটিং করার পরেই তারা সেখান থেকে রওনা দেয় এবং প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ভিতরে তাদের যে মূলত যে এর আগে যে দাবি মৌপিয়াদি আমরা দেখেছিলাম যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং করতে যেমন রাজ্য সরকার তারা কজ দেখিয়েছিলেন যে যেই কারণে এইটা পুরোটাই বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের কাছে, সেই কারণের জন্য তারা এই লাইভ স্ট্রিমিং কোনোভাবেই করতে পারবে না। আজকে যদিও বা এই মেলে লাইভ স্ট্রিমিং এর কথা উল্লেখ নেই এবং সেখানেই প্রশ্ন উঠছে তাহলে জুনিয়র ডাক্তাররা কি লাইভ স্ট্রিমিং থেকে পিছিয়ে গেল এবং নাকি আজকেও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তারা একই রকম ভাবে বলবেন যে লাইভ স্ট্রিমিং না হলে তারা এই বৈঠকে বসবেন না, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে উঠছে। তবে এখনো অবধি কিন্তু ডাক্তারদের তরফ থেকে সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি যে তারা মিটিং এ বসেছেন কিনা বা তাদের কোনো দাবি মিটিং এর আগে রয়েছে কিনা।
কিন্তু তাদের তরফ থেকে যেটা বারংবার জানানো হচ্ছে এবং তারা একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ঢোকার আগে অবধি তারা জানিয়েছে তাদের যে 5 দফার দাবি এবং যেখানে কলকাতার পুলিশ কমিশনারকে ট্রান্সফার করতে হবে, ডিসি নর্থের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, এই যে একাধিক তাদের যে বিষয় রয়েছে, যে দাবি রয়েছে, এই দাবিগুলো প্রশাসন মানে কিনা সেটাই কিন্তু এখন প্রধান নজরে থাকবে। যদিও এই মিটিং হয় তাহলে এই দাবি প্রশাসন মানে কিনা সেই বিষয়টাও কিন্তু নজরে থাকবে। তবে কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে আধ ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে, জুনিয়র ডাক্তাররা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং মিটিং শুরু হয়েছে কিনা এটা কিন্তু এখনো অবধি কার্যত পরিষ্কার হচ্ছে না, কারণ জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও কিছু জানানো হচ্ছে না অফিসিয়ালি এবং প্রশাসনের তরফ থেকেও সেটা জানা সম্ভব হচ্ছে না যে মিটিং করতে তারা এই আরজি করে যারা বা জুনিয়র ডাক্তাররা যারা এসেছেন আজকে তারা রাজি হয়েছেন কিনা বা তাদের মিটিং এর আগে কোন রকম শর্ত তারা রাখছেন কিনা সেই বিষয়টা কিন্তু তবে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে বলে এমনটাই কিন্তু বলাই তুমি ওখানে থাকো এবং তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো। গোটা রাজ্যের নজর এই মুহূর্তে দাঁড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে। এখনো পর্যন্ত যদি আমরা লাস্ট কয়েক ঘন্টার ডেভেলপমেন্ট যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে দুপক্ষের তরফ থেকেই দুদিন আগেও যে কাঠিন্যটা ছিল আজকে দুপক্ষের তরফ থেকেই সেটা অনেকটাই হ্রাস পেয়েছে বলে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে। যেমন লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকছেন এমন ইঙ্গিত জুনিয়র ডাক্তাররা দেননি। তারা বলেছেন যে তারা স্বচ্ছতার তাদের যে দাবি রয়েছে সেই স্বচ্ছতার দাবিতে তারা এখনো অনড় থাকছেন। কিন্তু ইন্টারেস্টিংলি লাইভ স্ট্রিমিং এই শব্দবন্ধটা তারা কিছুটা সচেতনভাবেই এড়িয়ে গেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে আচমকাই সেখানে পৌঁছে যান। সব মিলিয়ে আজকের লাস্ট কয়েক ঘন্টা ছিল অত্যন্ত ঘটনাবহুল। চোখ রাখবো সেদিকে। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ, খুন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, ধর্ণা, যুযুধান রাজ্য চিকিৎসক মহল। বারবার চেষ্টার পরেও অচল অবস্থা। নবান্নর বৈঠকে যে রাস্তা বন্ধ হয়ে যায়, চিকিৎসকদের ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর সেই রাস্তা অনেকটাই খুলে গেল। আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা। শনিবার আচমকাই ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই আন্দোলনকারীদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। টানা 5 দিন স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় প্রতিবাদের সোচ্চার আওয়াজ। সুপ্রিম ডেডলাইন অমান্য করে 5 দফা দাবিতে অনড়। কি দাবি আন্দোলনকারীদের? 5 দফা দাবি: অবিলম্বে অভয়ার বিচার, দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্য আইন মোতাবেক সন্দীপ ঘোষকে বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে পদক্ষেপ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা, ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত, সব পক্ষের প্রতিনিধি রেখে কমিটি তৈরি করে থ্রেট কালচার নির্মূল করা। আন্দোলনকারীদের এই 5 দফা দাবি নিয়ে কি বললেন মমতা? আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর শিরোনামে উঠে আসে আরজি করের আর্থিক দুর্নীতির বিষয়টিও জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি অভিযোগ। হুইসেল ব্লোয়ার আখতার আলীর মামলার ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্তে সিবিআই, ইডি। পরে সিবিআই এর হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। প্রথম সারির একটি সরকারি হাসপাতালে এত বড় দুর্নীতি, রাজ্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া?
আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না। দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। হাসপাতালের সিন্ডিকেট রাজ এবং চরম অব্যবস্থা নিয়ে প্রথম থেকেই সরব আন্দোলনকারীরা। এ নিয়ে শুক্রবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন জুনিয়র চিকিৎসকরা। চিঠি যায় প্রধানমন্ত্রীর দপ্তরেও। চিঠিতে একাধিক অভিযোগের উল্লেখ। চিকিৎসকদের এই দাবিকে মান্যতা দিয়েই শনিবার সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়। একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে। মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিসলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন, তাকেও আমরা ওয়েলকাম জানাই। 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি। এর আগে 9 সেপ্টেম্বর শুনানি ছিল শীর্ষ আদালতে। সেদিনই সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেয়। রাজ্য সরকারের তরফেও একই আবেদন ছিল। তারপরেও জটিলতা কাটেনি। আমি কোনো অ্যাকশন নেব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিছুটা হলেও কাটল জট। ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করতেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। মেলে আন্দোলনকারীদের এই দাবি মেনেই কালীঘাটে বৈঠক। শর্ত পাল্টা শর্তের মাঝেই দুপক্ষের বৈঠকে অচলাবস্থা কাটার আশা। কলকাতা টিভি। আমি প্রথমে কল্লোলদাকে দিয়ে শুরু করি। কল্লোলদা, গত কয়েক ঘন্টার যে ডেভেলপমেন্ট, বিশেষ করে আজকে মুখ্যমন্ত্রীর সরাসরি আন্দোলনের জায়গায় চলে যাওয়া, স্বাস্থ্য ভবনের সামনে চলে যাওয়া, এখন কি বরফ গলার ইঙ্গিত দেখছেন? 1 মাস 5 দিন হয়ে গেল, তারপর মুখ্যমন্ত্রীর এত ঘটনায় হাজার হাজার মানুষ মহিলা রাস্তায় নামার পর 1 মাস 5 দিন বাদে মুখ্যমন্ত্রী যে কাজটা করতে পারলেন, রাজ্যবাসী আশা করে, আমরাও রাজনৈতিক দল হিসেবে আশা করি, এটা মুখ্যমন্ত্রীর প্রথম 3-4 দিনের মধ্যে করা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, অচলাবস্থা চলুক এটা কেউ চায় না। পশ্চিমবাংলাকে যারা ভালোবাসে তারা অচলাবস্থা চলুক এটা চায় না। মুখ্যমন্ত্রী 2 দিন আগে চেয়ার প্রসঙ্গ টেনে এনেছেন। চেয়ার প্রসঙ্গ ছিলই না এখানে। এখানে ছিল স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘ 2.5 বছরের ওপর যে অব্যবস্থা, সেটা নিয়ে ডাক্তাররা দাবি তুলেছেন। ওই দিনের ঘটনার পর যে দ্রুত পদক্ষেপ দরকার ছিল, সেই পদক্ষেপের প্রশ্নে যেভাবেতে প্রমাণ লোপাট করা হয়েছে তা নিয়ে সংবাদপত্রে কথা আছে, মানুষের মধ্যে কথা আছে, আগামী দিনে কোর্টেও কথাটা আসবে। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সেন্সিটিভনেস দরকার ছিল সেটা গভর্নমেন্ট দেখাতে পারেননি, মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে যেভাবেতে পুলিশ সেদিনে দেহ নিয়ে চলে গেল বাধাপ্রাপ্ত হওয়ার পরেও, যেভাবেতে বাড়ির লোককে না জানিয়ে কার্যত এইসব দাহ ইত্যাদি এই সব কাজ করা হলো, অ্যাম্বুলেন্সের ভাড়াটাও পুলিশ দিল, এই সব কিছু থেকে যেটা স্বাভাবিক দাবি উঠেছে, এই আন্দোলনের চাপের কাছে মুখ্যমন্ত্রী 1 মাস 5 দিন বাদে মনে করেছেন যে এদের কাছে যাওয়া দরকার। এইটা বিলম্বিত বোধোদয়। আমরা চাই এই অচলাবস্থা কাটুক, সুপ্রিম কোর্টও চায়, জুনিয়র ডাক্তাররাও চায়, রুগীরাও চায়, সরকার তো চাই। সেই অবস্থার মধ্যে এত দেরি করে এবং এই সময় অন্যান্য রাজনৈতিক দলের অজস্র কর্মীকে খালি লালবাজারে ডেকে পাঠানো, উল্টোডাঙায় ডেকে পাঠানো, শ্যামপুকুরে ডেকে পাঠানো, থানায়, এইসবের কোনো দরকার ছিল না। অঙ্কন, দেখুন, মুখ্যমন্ত্রীর ভাষণ আমরা শুনলাম যে উনি সহানুভূতির সাথে বিবেচনা করছেন সবকিছু ইত্যাদি ইত্যাদি। তাই সহানুভূতির দেখাতে এতদিন সময় লাগলো কেন? লালবাজারের সামনে আমরা দেখলাম চিকিৎসকরা বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রায় 26 ঘন্টা বসে আছেন। তারপর সিপির সহানুভূতি জাগলো। মুখ্যমন্ত্রীরও এখানে প্রায় 100 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সহানুভূতি জাগলো। মুখ্যমন্ত্রীর তো এটা আধ ঘন্টার মধ্যে সমস্যাটার সমাধান করার কথা ছিল।
ডাক্তারবাবুরা কি চেয়েছিলেন, যে কিছু প্রশাসনিক কর্মকর্তা তাদের স্বীকৃত ব্যর্থতা, সিপি বলছেন যে আমার ইন্টেলিজেন্স ফেলিয়ার, স্বাস্থ্য সচিব গিয়েও পরিস্থিতি সামলাতে পারছেন না, এই সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদেরকে পদচ্যুত করা বা তাদেরকে অপসারণ করা, আর যাতে তাদের কর্মক্ষেত্র তথা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা নিরাপত্তার আবহ তৈরি করা, একটা সুরক্ষার আবহ তৈরি করা, তার জন্য পদক্ষেপ নেওয়া। এইটা তো উনি মানে কয়েক ঘন্টার মধ্যে করতে পারতেন, তার জন্য উনি এতটা সময় নিলেন। এবং এইটা দেখুন, আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই। এই রকম সদিচ্ছা আমরা মনে নেই যে যখন আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের 2019 সালের ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার তো ভোট চলছে, একটা উপদেষ্টা কমিটি করলাম এসপি সিনহাকে নিয়ে, পার্থ চ্যাটার্জিকে নিয়ে, ভোটটা মিটে গেলেই হয়ে যাবে। 19 সাল থেকে 24 সালের নির্বাচন শেষ হয়ে গেল, চাকরি প্রার্থীরা সুবিচার পায়নি। ডাক্তারবাবুদেরকে উনি বলেছেন যে আমি এখন বিচার করব, এই করব। এবার তাদেরকে সুবিচার উনি দিতে পারবেন কিনা, কারণ অবিচারের মূলেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আমি আসবো দোলাদির কাছে, তার আগে আশুতোষের বক্তব্য একটু নিয়ে নেব সংক্ষেপে। কংগ্রেস পার্টি মনে করে যে আর যাই হোক না কেন, কে কার সাথে বসবে না বসবে এটা তাদের ব্যাপার, কিন্তু অভয়ার যে কাণ্ড, আরজি করের যে কাণ্ড, তার দ্রুত শাস্তি তদন্ত যদি না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, বাংলার মাথা যেরকম হেঁট হয়েছে গোটা ভারতবর্ষের কাছে, পৃথিবীর কাছে আরও হতে থাকবে। তার কারণ আমরা ওই স্ট্যান্ড থেকে সরছি না, কাম হোয়াট এভার মেবি, ওই স্ট্যান্ড আমাদের খুব ক্লিয়ার প্রথম দিন থেকে। ইনিমিনি কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে চিফ মিনিস্টার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে দেননি, আমরা দেখেছি। সন্দীপ সিন্ডিকেটের মাথাকে পদত্যাগ করতে দেননি, সেটাও আমরা শুনেছি, দেখেছি। ওনার মুখ থেকে সব শোনা, কেন উনি ছাড়া আর কেউ কিছু বলেন না পশ্চিমবঙ্গে, আমরা যা দেখতে পাচ্ছি। এবং উনি বলছেন আজকে, খুব অদ্ভুত লাগছে, অপরাধীরা ওনার মানে বন্ধু না শত্রু উনি বুঝতে পারছেন না। না, উনি বলছেন যে বন্ধুও নয় শত্রুও নয়, সেটাই বলছি, উনি বুঝতে পারছেন না, জানতেন না। না না, এবং উনি জানতেন না। যাই হোক, আমি সেটা অ্যাড করছি আর কি, ওনার এটা লাস্ট চেষ্টা, নানা রকম বলছেন। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 2.5 বছর ধরে 3 বছর ধরে সন্দীপ সিন্ডিকেটরা বিভিন্ন মেডিকেল কলেজে দাপিয়ে বেড়ালো, খোদ তৃণমূলের যারা নেতা যেরকম শান্তনু সেন আছেন, সুকেন্দু শেখর রায় আছেন, তারা বারবার প্রতিবাদ করছেন, কেউ কোনো কর্ণপাত করছিলেন না। তাহলে কেন করছিলেন না? মাননীয় মুখ্যমন্ত্রী কার কথা আপনি শুনছেন? এটাও বাংলার মানুষের আজকের দিনে জানা দরকার, বা এটা মানুষের অধিকার জানার। এবং সবথেকে বড় কথা, তোমরা নিশ্চয়ই জানো যে এই 5 দফা দাবি এখন যারা অরাজনৈতিক বলে কিছুজন চালানোর চেষ্টা করছেন, তারা রাজনৈতিক অপারেশনের কাছে কতটা টিকতে পারবেন, এটা একটা প্রশ্ন চিহ্ন জাগে আমাদের, যেহেতু আমরা রাজনৈতিক ব্যক্তি, এটা আমাদের বলার অধিকার। এবং তার সাথেও তোমাকে একটা জিনিস জানতে হবে, এই যে থ্রেট কালচার বা বিভিন্ন রকমের যে দুর্নীতির কথা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বা বোঝার চেষ্টা করছি, এটা কি আটকানো যেত না? আমি আসবো, আমি এখানে দোলাদির কাছে আসি। দোলাদি, একটা বক্তব্য দোলাদি এখানে দাঁড়িয়ে সবার বক্তব্যের যদি আমরা ক্রাক্স অফ দ্য ম্যাটার দেখি, যে ক্রেডিবিলিটি, যে আন্তরিকতা বা সদিচ্ছা যেটা দেখানো হচ্ছে সরকারের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আসলে সেই আন্তরিকতা কতটা খাঁটি। এবং আমরা অতি সম্প্রতি দেখেছি যে আপনাদেরই সতীর্থ জহর সরকার, তিনি এই কথা বলে ইস্তফা দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে এখন যদি সঠিক কথাও সরকার বলে তাহলেও মানুষ সেটাকে গ্রহণযোগ্য মনে করছে না, বিশ্বাসযোগ্য মনে করছে না। এই আবহে একটা মিটিং হচ্ছে, ঠিকই যে আজকে দুপক্ষই কিছুটা নমনীয় হয়েছে, কিন্তু আউটকাম সম্পর্কে আপনি কতটা আশাবাদী? প্রথম এক এক করে বলি। আপনি প্রথমে বলেছেন যে দুপক্ষ, শুরু করবার সময় বলেছেন যে দুপক্ষের যে কাঠিন্য ছিল সেটা আজকে কমতে দেখেছেন। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কাঠিন্য তো আমি দেখতে পাচ্ছি না, বরং 3 দিন, যেদিনকে মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনই উনি 7:30, 7টা, 8টার অবধি নবান্নে অপেক্ষা করেছেন, এবং 3 দিনই চিঠি গেছে যাতে ওরা আসেন, বসেন, কথা হয়। ফলে কাঠিন্য কোথায়? আর আজকে তো আনপ্রেসিডেন্টেড ব্যাপার, যা ভূভারতে কেউ কখনো দেখেনি। কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, কোনো সরকার কেন্দ্র বা রাজ্য থাকাকালীন এরকম আন্দোলন হচ্ছে, গণ আন্দোলন, এবং সেখানে চলে যাচ্ছেন স্পটে, এ তো আনপ্রেসিডেন্টেড। মমতা ব্যানার্জি তো ব্যতিক্রমী, আমরা সবাই জানি, এই জন্য আমরা গর্বিত, কিন্তু কাঠিন্য তো কোথাও দেখিনি। আপনার প্রথম কথাটাকে আমি অপোজ করে শুরু করছি যে দুপক্ষের কাঠিন্য ছিল না, বরং জুনিয়র ডাক্তাররা জুনিয়র, তাদের একটা ভুল, কাঠিন্য বলবো না, তাদের ভুল ছিল। ওই দিন লাইভ স্ট্রিমিংয়ের ইস্যুটাতে এত ইগোয়ে ওরা নাও থাকতে পারতো, ওটা
এ হবে, ভিডিও হবে এবং ওরা এ পাবে। আবার জুনিয়র ডাক্তার বা একটা বড় অংশের মানুষ তারা বলছেন যে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তির জায়গাটা সেখানে সরকারি বা এতটা ইগো রাখলো কেন? বিশেষ করে আমরা যখন দেখেছি সাম্প্রতিক অতীতে যেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংগুলো, সেখানে লাইভ স্ট্রিমিং মমতা বন্দ্যোপাধ্যায় এলাও করছেন। পরিবহন কাণ্ডের পর, এনআরএস কাণ্ডের পর এটাও আবার আমি রিপিট করব মৌপিয়া, ভালো এটা আমায় ধরিয়ে দেওয়ার জন্য, নইলে আমি হয়তো এটা মিস করতাম। আচ্ছা, লাইভ স্ট্রিমিং এত আপনারা পেলেন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই না। এর আগে কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, কোনো কেন্দ্র রাজ্য সরকার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে এনআরএস সংক্রান্ত এরকম কোনো মাস মুভমেন্টকে ফেস করা থেকে কোথাও লাইভ স্ট্রিমিং ত্রিসীমানায় ভূভারতে আমরা দেখিনি। এটাও মমতা ব্যানার্জি একমাত্র এক্সেপশন যিনি এটাকে এখন সহজ করে দিয়েছেন, তাই না এই ডিমান্ডটা সামনে এসেছে। তো এটার ইগোর প্রশ্ন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ব্যাখ্যা দিয়েছেন। এর আগের প্রত্যেকটি ক্ষেত্রে কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, এবারে সুপ্রিম কোর্টের সাবজুডিস এবং সিবিআই তদন্ত করছে, এরকম একটি সেন্সিটিভ বিষয়ে এটা ঠিক হতো না। আমার থেকে চলে গেলে হবে না, অনেক প্রশ্ন তিনজন বলেছেন, আমি একটু উত্তর দিই, আমি সংক্ষেপেই বলবো। আচ্ছা, অনশনের রেফারেন্স একটু দিতেই হবে। কল্লোলবাবু বলেছেন, অঙ্কন বোধহয় ওনার নাম, উনি তো বাচ্চা ছেলে মানুষ, উনি বলেছেন বটে যে উনি ছোট থেকে, যাই হোক, মানে আমি ও ছেলে মানুষ বলি ছেড়ে দিচ্ছি, কিন্তু কল্লোলবাবু তো অত ছেলে মানুষ নন, পলিটিক্স তো চলছেই। ধরুন অনশনের একটা যদি রেফারেন্স দিই, 26 দিন মুখ্যমন্ত্রী, তিনি তখন প্রায় 27 থেকে 5 যদি বাদ দিই 22 বছর তিনি এমপি, এবং 5 বার কেন্দ্রের মন্ত্রী, 4 বার কেন্দ্রের মন্ত্রী না 5 বার হয়ে গেছেন, এবং তখনও মুখ্যমন্ত্রী হন। সেরকম একজন লোক অনশন করছেন, সেখানে কোনো দিন কোনো কালে কারুর বোধোদয় দেখিনি। এখন যে বিলম্বিত বোধোদয়, এটা আসলে সিপিএম এর বিলম্বিত বোধোদয়। আজ বুঝতে পারছেন জিরোতে পৌঁছে গিয়ে যে না, এগুলো করা উচিত, উল্টো দিকে গিয়ে এটা বুঝতে পারছেন। তো মুখ্যমন্ত্রীর বিলম্বিত বোধোদয় না, উনি তো আনপ্রেসিডেন্টেড, তাই উনি করেছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনোদিন করেনি। আর বিজেপির বন্ধুকেও বলবো, ভাই, ইউপি, গুজরাট, আসাম যেসব জায়গায় ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে, আপনি কোথাও এরকম রেফারেন্স দেখাতে পারবেন। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে, আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। এবং এর পাশাপাশি গতকাল আমরা যখন এই বাংলা বলছে করছি, তার অন্যতম স্পিকার ছিলেন কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নেতা। এবং গতকাল আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেটা কুণাল ঘোষ অভিযোগ করছেন, যেটা সামনে এনে তিনি পোস্ট করে, যে সেখানে ওই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক কষা হচ্ছিল। এখান থেকে বেরোনোর পর বামেদের ধর্ণা মঞ্চে যান কলতান দাশগুপ্ত, এবং তারপর কলতানের গ্রেফতারি। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গেও ফিরবো, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। যে কথা বলছিলাম, যে কলতান দাশগুপ্ত, তাকে গ্রেফতার করা হয়েছে এই ভাইরাল অডিও ক্লিপের জেরে। দেখুন, কুণাল ঘোষের পোস্ট করা ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরে গ্রেফতার বামেদের যুব নেতা কলতান দাশগুপ্ত। ঘটনাচক্রে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে বামেদের প্রতিনিধি হিসেবে স্টুডিওয় ছিলেন কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জুনিয়র ডাক্তাররা, যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিন এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। কি ছিল ওই অডিও ক্লিপে? কেন কুণাল ঘোষের গলায় চক্রান্তের কথা? অর্ডার করেছে চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অনুষ্ঠান শেষে কলতান যখন কলকাতা টিভির অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন, প্রায় একই সময় অডিও ক্লিপের সূত্র ধরে গড়ফা থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত সঞ্জীব দাস জানান, ওই অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং কলতান দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি। অডিও ক্লিপিংসে শোনা যায় সাহেব, দাদু, বাপ্পার নাম। এরা কারা?
তারও খোঁজ করছে পুলিশ। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার। সত্যিই কি কলতান চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তে জড়িয়ে? আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি? কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে? 85,000 মিথ্যা মামলা দিয়েছে। ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। ভাইরাল অডিও ক্লিপে শোনা বাকিরা কারা? তৃণমূলের দাবি দ্রুত মাথাদের টেনে বের করুক পুলিশ। কলতান একা এত বড় প্লট করছে এটা হতে পারে না। এখানে আসল মাথা আছে কেউ পেছনে, যারা কলতান বা সঞ্জীবদের দিয়ে এই হামলাটার প্লট করাচ্ছে। শুধু ভাইরাল অডিও ক্লিপ না, 14ই আগস্ট আরজি করের তাণ্ডবের ঘটনাতেও কলতানদের হাত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা টিভি। আমি কল্লোলদার কাছে আসি। কল্লোলদার যুব নেতা কলতান দাশগুপ্ত খুবই সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি স্পিকার হিসেবেও সে অত্যন্ত প্রমিনেন্ট একজন স্পোক্স পারসন। কলতান কাল এই স্টুডিওতে, এই বাংলা বলছেতে এই সময়ই ছিল, এবং আমি দেখালাম যে সেই ক্লিপে সেই সময় অভিযোগ করছিল যে এগুলো কোথাও একটা এই আন্দোলনকে, সেটাকে ছত্রভঙ্গ করার জন্য এই সমস্ত ন্যারেটিভগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে কলতানকে গ্রেফতার করা হয়েছে। এই আন্দোলনকারী ডক্টরদের উপর হামলার ছক যদি হয়ে থাকে, সেটাও তো মারাত্মক পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য। এক নম্বর হচ্ছে, গত প্রায় 1 মাসের ওপর সময় ধরে যে আন্দোলন চলেছে, যে আন্দোলন এখন আর শুধু একটা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠীর আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। 14ই আগস্ট রাত থেকে 14ই আগস্ট রাতে যখন মেয়েদের পক্ষ থেকে ডাক দেওয়া হলো যে মধ্যরাতের দখল নাও মেয়েরা, যে ভয়ঙ্কর অসাম্যের সমাজে দাঁড়িয়ে মেয়েদের প্রতিদিন কাটাতে হয়, সেখানে এটা একটা ছিল ইউনিক কল। এবং এই ইউনিক কলটা কোনো রাজনৈতিক দল দাবি করতে পারবে না যে আমাদের মস্তিষ্ক প্রসূত। কিন্তু হাজার হাজার মানুষ সেখানে নেমে এসেছিলেন 1.5 দিনের মধ্যে। 3টে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ইনহেরেন্ট যা বিষয় ছিল সেটাকে নিয়ে 200-র বেশি জায়গায় 1.5 দিনের মধ্যে কর্মসূচি হয়েছিল। এইটা হচ্ছে কন্টেন্ট। মেয়েরা যেভাবে, আমি এখানটাতেই জাস্ট একটু অ্যাড করব কল্লোলদা, আমি যদি খুব ভুল না করে থাকি, কারণ ওই 14ই আগস্ট রিক্লেম দ্য নাইট, সেখানে আমি নিজে ইন্ডিভিজুয়াল হিসেবে উপস্থিত ছিলাম, প্রোটেস্টার হিসেবে, জার্নালিস্ট হিসেবে নয়। আপনি দেখবেন যে 200-র উপর জায়গায় যে শেষ অবধি এই অনুষ্ঠান, এই কর্মসূচিটা হয়েছিল, একটি মাত্র জায়গায় লোগোতে রাজনৈতিক সংগঠনের চিহ্ন ছিল, ক্রিয়েটিভে রাজনৈতিক সংগঠনের লোগো ছিল, সেটা হচ্ছে আরজি করের রাত দখল, এবং সেখানে ডিওয়াইএফআই এবং আইবার লোগো ছিল। এবং সেখানে সেদিন রাতে কি ঘটে আমরা সবাই জানি, এবং পুলিশ সূত্রে একটা অভিযোগ উঠে আসছে যে কলতান সেদিন সেখানে উপস্থিত ছিল, সবাই উপস্থিত ছিল সেদিন, এবং ডিওয়াইএফআই এর ব্যানারে হয়েছিল সেদিন। ওই তার 3 দিন আগে থেকে 12 তারিখ থেকে ওখানে একদিকে বাইরে অবস্থান চলছিল, অন্যদিকে ডাক্তারদের অবস্থান চলছিল ভেতরে। ঘটনাবলী যারা সামনে থেকেছে সবাই দেখেছে, পুলিশের কাছে তার অডিও রিপোর্ট আছে, আপনাদের কাছে আছে ওই ভিডিও যা, এবং সেখানে পরিষ্কার দেখা গেছে, যেটাও একটা ছক, এটাও এই যে আন্দোলনকে ভেঙে দেওয়া, আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা, এর কন্টিনিউয়াস চেষ্টা চলছে এই কারণে, কারণ এই আন্দোলনটার মধ্যে একটা পোটেনশিয়াল লুকিয়ে আছে। কেউ এই আন্দোলনে বলতে পারবেন না কোনো একটা রাজনৈতিক দল তিনি নবান্ন অভিযান করতে পারেন, কেউ লালবাজার অভিযান করতে পারেন, কেউ সিজিও কমপ্লেক্স করতে পারেন, কিন্তু আসলে যে কন্টেন্টটা, একটা হচ্ছে মহিলাদের উপর। আমি সেটা বুঝতে পারছি, আমার খুব সিম্পল বক্তব্য কল্লোলদা, যে যদি আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্যই এটা হতো, তাহলে তো ডেফিনেটলি সেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এমনটা বলা যেতে পারতো, মোহাম্মদ সেলিম করছেন এমনটা বলা যেতে পারতো, আশুতোষ চ্যাটার্জিরা করছে এমনটা বলা যেতে পারতো। অফ অল পারসনস, বাই কলতান দাশগুপ্ত। এই যে অডিও ক্লিপটা তো পাওয়া গেছে। আন্দোলনকে ভাঙবার জন্য পুলিশ প্রশাসন এবং শাসক দল তারা বেগতিক বুঝে, এই আন্দোলনের পোটেনশিয়াল দেখে তারা যখন বলেন উৎসবে ফিরুন, ওই রকম একজন মায়ের কান্না, যিনি বলছেন আমার মেয়েটা তো সেই দিন রাত্রির বেলা কতবার মা মা করেছে, আর আমি তো তখন ঘুমোচ্ছিলাম,
মায়েদের মিছিল হচ্ছে কারো রাজনৈতিক দলের ডাকে না, মায়েদের ডাকে, এবং অজস্র মা সেখানে যুক্ত হয়েছে। এটার সাথে এই আন্দোলনের পোটেনশিয়ালটা দেখে তাকে বিভিন্নভাবে বিপদগামী করার জন্য কুণালবাবু তার মধ্যে আছেন। কুণালবাবু নিজে ভাড়া করা কর্মীর মতো অতীতে কাজ করেছেন, ভাড়াটে কর্মীকে তিনি কাজে লাগান। এই আইনের পথে সামনে যা তদন্ত হবে তাতে সবটা বেরোবে, আর রাজনৈতিক পথেও এটার মোকাবিলা হবে রাস্তায়। আমি তো 67-তে আমার জন্ম, 77-এ আমার 10 বছর বয়স। মোটামুটি সিপিএম আমলেই আমি বেড়ে উঠেছি। তো আমি চিরকালই সিপিএমের এই ছকটা চেনা আমার অভ্যস্ত। এমনিতে সিপিএম আমরা জানতাম একদম পিতা স্বর্গ পিতা ধর্মমধ্য, পার্টি স্বর্গ পার্টি ধর্ম, পার্টি হি পরহন্তপ, এইভাবেই চলতো। সেখানে এলসিএম এলসিএস এরাই শেষ কথা বলতো। কোনো আইনি ব্যবস্থা, পুলিশ এসব জানতামই না কাকে বলে। ঘটনা ঘটাও, ফায়দা ওঠাও, এটা ছিল লাইন। তো সেই সিপিএমের এই যে ছক, এটা কলতানের ব্যক্তিগত দোষ না, বা কল্লোলবাবু যে বলছেন ওনারও দোষ না, এটা একটা ছক, এটা ডাইস। যাই ফেলবে সিপিএমের ওই ডাইস দিয়েই বেরোবে, উপায় নেই, এটা ধরন না, একটা ছক। ফলে ঘটনা ঘটাও, ফায়দা ওঠাওতে আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করব কল্লোলবাবুকে। সঞ্জীব স্বীকার করলো কেন? পুলিশ একটা অডিও ক্লিপ পেয়েছে, উনি বলছেন ভাড়া করা অমুক তমুক। আমি বলবো যে এটা তো আইনের পথে চলবে। প্রথমত দুজনের মধ্যে কথোপকথন কিভাবে বাইরে আসতে পারে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পারমিশন ছাড়া দুজন ইন্ডিভিজুয়ালের বক্তব্য, তাদের যে প্রিভেসি, সেটাতে এনক্রোচ করা যায় না। আচ্ছা, একটা কথা বলি, আমরা তো, আমি অত টেকসাভি না, আমি অত প্রযুক্তিও বুঝি না, আমি একটু সেকেলে একটু কম বুঝি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এগুলো অনেক বেশি বোঝে, ওরা অভ্যস্ত। আমি শুধু এটা বলবো যে এখন যে রেটে সব কিছু ভাইরাল হয়, তো যারা আলোচনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে কাউকে ওটা বাইরে নিতে হবে তার কোনো মানে নেই। তারা নিজেরাই এটা ভাইরাল করে দিতে পারেন। এই ওকে শেয়ার করতে, তার মানে তাহলে আপনি বলছেন যে সঞ্জীবী এটাকে রেকর্ড করেছিল? আই ডোন্ট নো হুএভার, আমি তদন্ত করছি না, আমি ধরে নিলাম এটা কলতান করেছে, কলতান রেকর্ড করে, কলতান দিয়ে কলতান অ্যারেস্ট হয়ে কলতান পুলিশের হেফাজতে যাবে। পুলিশ করছে, কে রেকর্ড করেছে বলতে পারবো না, কিন্তু যারা আলোচনা করছেন তারা নিজেরাই জেনে বা না জেনে একে ভাইরাল করে থাকতে পারেন। আমি অত টেকসাভি না, কিন্তু সঞ্জীব স্বীকার কেন করলো এই উত্তরটা যেন সিপিএম একটু, আমি আসবো। আমি শুধু একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি, কালীঘাটে এই মুহূর্তে ঠিক কি চলছে ভেতরে, যেটা আমরা জানতে পারছি যে কথাবার্তা চলছে, এবং কয়েকজন ওখানে যারা গেছেন তাদের মধ্যে কয়েকজন লাইভ স্ট্রিমিং এর দাবি করছেন, এমনটা আমরা জানতে পারছি। দীপ্তিমানের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব, আমি পিসিআর কে বলবো দীপ্তিমানকে ফোনে যোগাযোগ করতে। দীপ্তিমান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপ্তিমান, একেবারে দেখো, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্রমাত্র, যে যারা এসছেন তাদের মধ্যে থেকে কয়েকজন, সবাই নয় কিন্তু কয়েকজন লাইভ স্ট্রিমিং এর কথা বলেছেন, সেটা নিয়ে কয়েকজনের সাথে কথা চলছে, এবং এই কয়েকজনের দাবিকে ঘিরে কিন্তু এখনো বৈঠকটা শুরু হতে পারেনি। বাকিরা কেউ দাবি করছেন না, কয়েকজন এই লাইভ স্ট্রিমিং এর দাবি করেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত বৈঠকটা থমকে রয়েছে। অর্থাৎ এখনো বৈঠক থমকে, লাইভ স্ট্রিমিং, অর্থাৎ যেটা নিয়ে নবান্ন সভাঘরের বৈঠক সেদিন ভেস্তে গিয়েছিল, সেই লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে এখনো পর্যন্ত কথাবার্তা চলছে, সেটাই এখনো বোন অফ কন্টেনশন। একেবারেই, কারণ আজকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং এর কথা ছিল না। সেখানে কিন্তু বলাই হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতা বজায় রেখে, এই স্বচ্ছতা বজায় রাখা। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যাওয়ার পর অন্তত যতবার জুনিয়র ডাক্তাররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, এমনকি সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন সরাসরি লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে জিজ্ঞেস করেছেন, তারা কিন্তু লাইভ স্ট্রিমিং শব্দবন্ধটাকে এড়িয়ে গেছেন, সচেতনভাবে তারা স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। কিন্তু ওখানে গিয়ে কি আবার তাদের মধ্যে কয়েকজন এই প্রসঙ্গ তুলেছেন? হ্যাঁ, কয়েকজন এই প্রসঙ্গ তুলেছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এইমাত্র আমরা জানতে পারলাম যে কয়েকজন এই বিষয়টা নিয়ে বলেছে, সেটাকেই শর্ট আউট করার বিষয় চলছে, এবং যেটা জানা যাচ্ছে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এটার কোনো রেজাল্ট আমরা হয়তো জানতে পারবো। ধন্যবাদ দীপ্তিমান, তোমার কাছ থেকে আপডেট দিতে থাকবো, রিয়ার কাছ থেকেও আপডেট দিতে থাকবো। আমি অঙ্কনের কাছে আসবো, যে অঙ্কন কয়েকজন আমরা এখানে দেখলাম, এখানেও যদি একটু আমরা দেখি যে প্রথমে যিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, তারপর যিনি রাখলেন, তাদের দুজনের মধ্যে যে টোনালিটিস,
তাতে কিছুটা তফাৎ ছিল। এখানে তারা লাইভ স্ট্রিমিং এর কথা বললেন না, ওখানে কয়েকজন লাইভ স্ট্রিমিং এর কথা বলছে। কোথাও কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই তো একটা সমাধান সূত্র চাইছেন, সেখানে দাঁড়িয়ে এই লাইভ স্ট্রিমিং ইস্যুতে অনড় হয়ে থাকাটা সঙ্গত কিনা সেটা নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যেও মতভেদ রয়েছে? আচ্ছা, আমি যতদূর জানি যে বিধানসভায় লাইভ স্ট্রিমিং খুব একটা হয়নি মানে অতীতে, তা হঠাৎ এই অপরাজিতা বিল আসার সময় পুরো বিষয়টাকে লাইভ স্ট্রিমিং করা হলো কেন? পুরোটা তো লাইভ স্ট্রিমিং হলো আমরা দেখলাম। এবং বিভিন্ন প্রশাসনিক বৈঠক, মানে একটু আগে দিদি বলছিলেন যে প্রশাসনিক বৈঠক একদম মানে যুগান্তকারী সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন যে লাইভ স্ট্রিমিং হয়েছে। তো এখানে কি অসুবিধা রয়েছে? নিশ্চয়ই এটা নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা থাকতে পারে। আমার খালি একটাই প্রশ্ন, যখন তুমি আমি এই এয়ার কন্ডিশন স্টুডিওতে বসে আলোচনা করছি, আমরা হয়তো লাইভ স্ট্রিমিংটা আমাদের কাছে মুখ্য হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর সহ বিভিন্ন হাসপাতালে যে পেশেন্ট পার্টি তাদের পেশেন্ট নিয়ে গেছেন, তাদের কাছে কিন্তু লাইভ স্ট্রিমিং কি লাইভ স্ট্রিমিং নয় এটা ইম্পর্টেন্ট নয়। আমাদের মনে রাখতে হবে আন্দোলনটা কি কেন্দ্র করে। আন্দোলনটা কিন্তু এটা গাড়ি তৈরির কারখানাতে কর্মবিরতি নয়, আন্দোলনটা কিন্তু মুড়ি তৈরির কারখানাতে কর্মবিরতি নয় যে মুড়ি খেলাম না পাউরুটি খেলাম। আন্দোলনটা হচ্ছে চিকিৎসা পরিষেবা নিয়ে। জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করছেন, তারা ফিরবেন কিনা, সেখানে দাঁড়িয়ে সত্যি কি লাইভ স্ট্রিমিং এটা একেবারে এতটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যেতে পারে? আমি বলি, কারণ আমরা বা আমার মনে হয় যারা ওখানে আপত্তি জানিয়েছেন বা লাইভ স্ট্রিমিং এর দাবি করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি না। এর তো অতীতে মানে ওই যে দিদিভাই বলছিলেন আনপ্রেসিডেন্টেড, প্রেসিডেন্ট তো আছে অতীতে। আমি কি মনে করি মানে ওই যে যখন চাকরি প্রার্থীদের ইস্যু হঠাৎ করে মুখ্যমন্ত্রী ডেকে নিলেন, কয়েকজনের সাথে বৈঠক করলেন, ঠিক কয়েকজনের নাম বেরিয়ে গেল, কয়েকজনের চাকরি হয়ে গেল, বাকিরা চাকরি পেলেন না। এই ঘটনা তো ডিএ আন্দোলনকারীদের সাথেও হয়েছে। কয়েকজনকে ম্যানেজ করার যে প্রচেষ্টা থাকে। আর আমার কথা হচ্ছে যে আপনার পাঁচটা দাবি রয়েছে সেইটা নিয়ে তো আলোচনা, আপনিও বলেছেন আমি পাঁচটা দাবি নিয়ে সহানুভূতির সাথে আলোচনা করতে চাই। সেটা যদি লাইভ স্ট্রিমিং হয়, কোথায় আপনার সুপ্রিম কোর্টে বাধা আটকাচ্ছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে? কি মনে হয় যে লাইভ স্ট্রিমিং প্রশ্নে এখনো পর্যন্ত অনড় থাকার কোনো যৌক্তিকতা রয়েছে? ব্যাপারটা হচ্ছে লাইভ স্ট্রিমিং না ফেসবুক লাইভ তারা ওখানে বসে ঠিক করবে নিশ্চয়ই, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এত আপত্তি কিসের আপত্তি? উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের নেত্রী, যে আমি তুমি আমরা সবাই জানি। তাহলে মা মাটি মানুষের নেত্রী তো সবসময় রাস্তায় দাঁড়িয়ে উনি কথা বলেন। তাই লাইভ স্ট্রিমিং ফেসবুক লাইভ কি করবেন করুন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে 5 দফা যে দাবি, সেই দাবিটা নিয়ে মূল জায়গায় আলোচনা করুন, যেটা ডাক্তাররা বলছেন। এবং এই যে শুধু ডাক্তারদের আন্দোলন, একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। আমার এখানে আশুতোষ একটা প্রশ্ন রয়েছে যে সেদিন যখন লাইভ স্ট্রিমিং এ আপত্তির জায়গায় নবান্ন অনড় ছিল 1 সেকেন্ড দোলাদি, সেই সময় আমরা দেখেছিলাম যে একটা থিওরি, একটা অভিযোগ উঠছিল যে যাতে কিছু অপ্রিয় প্রশ্ন ফেস করতে হয় মুখ্যমন্ত্রীকে, কিছু অপ্রিয় পরিস্থিতি ফেস করতে হয়, যদি সরকারকে এম্বারাসড হতে হয়, সেই কারণে লাইভ স্ট্রিমিং সেটাকে অ্যাভয়েড করা হচ্ছে। আজকে আমরা দেখলাম যে ওখানে যখন আন্দোলন চলছে এবং যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে খুব তিক্ত কিছু স্লোগানও চলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। দেখো একটা তার মানে এম্বারাসমেন্টের আশঙ্কা, এই থিওরিটা তো এখানে ধোপে টেকে না। না, আমি একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ইম্বারেস করার জন্য উনি কেন ভাবছেন ওনাকে ইম্বারেস করবেন জুনিয়র ডাক্তার? এটাও তো ভাবাটা ঠিক নয়। না না, কারণ জুনিয়র ডাক্তাররা দাবি নিয়ে তো আলোচনা, অনেক সম্ভাবনা ছিল। না না, নিশ্চয়ই 5টা দাবি নিয়ে তো আলোচনা। দোলাদি আমি আমাকে একটু বলতে দিন কাইন্ডলি দিদি। না, আমি আমার যেটা বক্তব্য অন্য জায়গায়। দেখো, এই যে অভয়ার মা বাবা যে বক্তব্যটা রাখছেন বারবার করে, যেটা আমি সবাই শুনছি, এটা নিয়ে একটু আলোকপাত হওয়া দরকার। তার কারণ আমরা বারবার বলছি, ডান দিক বাঁ দিক না গিয়ে মূল যে জায়গা জাস্টিস ফর আরজি কর, দ্রুত শাস্তির দাবি আমরা জানাচ্ছি। তার কারণ আমরা এদিক ওদিক হাঁটতে চাইছি না। প্রথমত আমি আবার রিপিট করব, কোনো সিপিএম কংগ্রেস বিজেপির আমলে, কেন্দ্র রাজ্য সরকারের আমলে কোথাও কোনো এই ধরনের গণ আন্দোলনের সঙ্গে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বসবেন সেখানে লাইভ স্ট্রিমিং হয় না, কোনো রেফারেন্স নেই। মমতা বন্দ্যোপাধ্যায় করেন তাই এটা এজেন্ডা হচ্ছে, শুধু না, এটা গভর্নমেন্টেরই প্রেরোগেটিভ, তিনি এটা করবেন কিনা এবং তিনি কেন করতে পারছেন না তিনি ব্যাখ্যা দিয়েছেন। আদৌ এই যদি একটা আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয় তাহলে আপনি এটাকে নেগেটও করেছেন, তাহলে উনি আজকে সাহসের সঙ্গে চলে গেলেন কেন? এর থেকে অস্বস্তিকর পরিস্থিতি কিছুই হতে পারতো না, সব কিছু রিস্ক ছিল। ফলে এই প্রসঙ্গটা আসেই না। প্রসঙ্গ হচ্ছে উনি ব্যাখ্যা দিয়েছেন
যেহেতু এটা সাবজুডিস এবং এটা একটা অন্য ধরনের ঘটনা, যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুমোটো কেস করেছে, হাইকোর্টের মধ্যে আছে কেসটা এবং সিবিআই তদন্ত করছে। এখানে গভর্নমেন্ট ইচ্ছে হলেই, উনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন, ইচ্ছে হলেই লাইভ উনি রেকর্ডিং, যেটা উনি অন্য জায়গায় পারেন প্রশাসনিক প্রধান হিসেবে, এখন প্রশাসনিক প্রধান হিসেবে ওনার কথা শেষ কথা নয়, অনেক কিছুর আওতায় এটা চলছে, তাই উনি এটা করতে পারবেন না। আমি এই ব্যাখ্যাটাকেই শেষ ব্যাখ্যা ধরবো, ফলে এখানে ওইসব প্রসঙ্গের অবতারণা আসে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে জাজদের অজস্র প্রশ্নের জন্য রেডি হয়ে তার উত্তর দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী কিসের ভরসায় লাইভ স্ট্রিমিং করবেন? তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রীকে যদি লাইভে ওই রকম কথা বলতে পারেন, সেটা তার অপমান না? ওই মেয়েটির মুখটা তো মনে আছে আমাদের এখনো, প্রেসিডেন্সি কলেজের তানিয়া ভরদ্বাজ। তাহলে মুখ্যমন্ত্রীর সামনে আজকে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। জুনিয়র ডাক্তার মানুষ স্বচ্ছ বলে মনে করছে না পুলিশ প্রশাসনকে, বিনীত গোয়েলকে, এখন সেটা মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী সেখানে লাইভ স্ট্রিমিং ধরে যদি বসে থাকেন, তার তিনটে অপশন। একটা অপশন হচ্ছে লাইভ স্ট্রিমিং করব না, আমি এই ইম্পাস চলবে। দুই হচ্ছে জুনিয়র ডাক্তারদের উপর তিনি বিভিন্ন রকম দমনপীড়ন চালাবেন। আর তৃতীয় হচ্ছে একটু নমনীয় হয়ে ফয়সালা করার দিকে এগোবেন। ডাক্তারদের যখন বলছেন তাদের নমনীয় হতে হবে, মুখ্যমন্ত্রী কি কারণে যখন 1 মাস 5 দিন বাদে বাধ্য হয়েছেন ওই অবস্থায় সেখানে ভাঙতে হবে মুখ্যমন্ত্রী, তিনি অপরাধ করেছেন, তার গভর্নমেন্ট অপরাধ করেছে, তাকে ভাঙতে হবে ডাক্তারদের জন্য। সদ্য প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ডেফিনেটলি মানে তিনি আমাদের সবার শ্রদ্ধার পাত্র, কিন্তু একদম যদি আমরা ফ্যাকচুয়ালি দেখি, তিনি যখন মুখ্যমন্ত্রী, যখন নন্দীগ্রাম পরবর্তী সময় যখন অপারেশন সানশাইন, সেই সময় তো তাকে এটাও বলতে শোনা গেছিল পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স। কি জানতে চাইছেন তো? হ্যাঁ, মানে সংবেদনশীলতার প্রশ্ন যখন আসবে, এবং যখন আপনারা এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অসংবেদনশীল মুখ্যমন্ত্রী দেখা যায়নি, পুলিশের ড্রেস পরে চটি পরে যখন এই কনস্পিরেসিতে লোক পাঠিয়েছিলেন, নন্দীগ্রামে পাঠিয়েছিলেন, নন্দীগ্রামে তার সমস্ত ক্লিপিংস আছে, যারা এই কনস্পিরেসি করেছিলেন তারা পাঠিয়েছিলেন। আজকে সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ সেই কথাগুলো বলে, তাদের কত বড় সর্বনাশ হয়েছে। আজকে ওই যে আপনি নদিয়ার যার বললেন না, বুদ্ধবাবুর কমেন্টের উত্তর হচ্ছে হ্যাঁ, অপরাধী হলে পরে তাকে পে ব্যাক টু দ্য সেম কয়েন। মমতা ব্যানার্জি বলুন না অপরাধ করেছে, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাথে বসেছিলেন। আচ্ছা, আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? আমরা সলিউশন, আমরা কোনটা চাই? এক মিনিট, আমরা কোনটা চাই? আমরা তিলোত্তমার বিচার চাই। সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, তদন্ত সিবিআই করছে, ইমিডিয়েট সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিক হাইকোর্টে। 21 দিন টাইম ছিল, না হাইকোর্ট 21 দিন টাইম দিয়েছিল, হাইকোর্ট 21 দিন টাইম দিয়েছিল, 21 দিনের পর 1 মাস হয়ে গেছে। সুপ্রিম কোর্ট সুমোটো বলেছে কালকে সবই হয়ে গেছে, মঙ্গলবার আছে, সিবিআই ইমিডিয়েট রিপোর্ট জমা করুক, ইমিডিয়েট ফাস্ট ট্র্যাকে কঠিন কঠোর শাস্তি হোক, সেইটা আসল, লাইভ স্ট্রিমিংটা আসল না। বিনা চিকিৎসায় একটা কথা, বিনা চিকিৎসায় এত লোক মারা যাচ্ছে, তাদের লাইফটা আসল। বলদি এবার বলতে দিন, তিলোত্তমার বিচার এবং এত লোক মারা যাচ্ছে, সেইটা আসল, লাইভ আসল না। বলদি এক এক করে অঙ্কন। না, আমি একটা কথা বলি যে লাইভ স্ট্রিমিং, বৈঠক, আন্দোলন, রাস্তায় বসে ডাক্তারদের বসে থাকা, এগুলোর তো কিছুই দরকার ছিল না। যে 12 আনা দেখছি সেই 12 আনার দরকার ছিল না, 4 আনা উদ্যোগ দরকার ছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন। এই যে বললেন বিনীত সরতে চেয়েছিল, আমি সরতে দিইনি, সন্দীপ সরতে চেয়েছিল, আমি সরতে দিইনি, আমি নিজেও পদত্যাগ করতে চাই, আমি পদত্যাগ করছি না। মানে পদত্যাগী কিছু মানুষ যারা পদত্যাগ করতে চাইছেন, যারা প্রশাসন চালাতে পারছেন না, পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে, তাদের দিয়ে কেন প্রশাসন চলছে? প্রশাসনিক সিদ্ধান্ত তো বিজেপি নেবে না, কংগ্রেস নেবে না, সিপিএম নেবে না, নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। তা তিনি বলছেন একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। কিসের জন্য অপেক্ষা? আর লাইভ স্ট্রিমিং এর কথা বলছেন আপনি, লাইভ স্ট্রিমিং এ আপত্তি কথা এটা পরিষ্কার করে জানা। এত সুপ্রিম কোর্ট, এই কোর্ট, ওই কোর্ট দেখানো হচ্ছে না। আইন বলুন,
প্রশাসনিক বৈঠক করতে যান সেই সময় তো মুখ মনে থাকে না, সেগুলো তো আইনত কাজ। তাহলে এটাকে আপনি বেআইনি কিছু করবেন? আমরা এটাই প্রমাণ পাচ্ছি যে এর মধ্যে কোনো বেআইনি কাজ রয়েছে। উনি হয়তো সেটিং করতে চাইছেন, তার জন্য ডাক্তাররা ওখানে প্রতিবাদ করেছেন যে ইস্যুতে কথা বলুন, আমরা সেটিং মানবো না। সাধারণ মানুষের জীবন স্টেকে এসে গেছে, কারণ বেশিরভাগ ৭,০০০ ডাক্তারের জন্য গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো। ২৯ ডাক্তারদের তাদের ভেঙে পড়লো। এটা বলা যায় না, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। একটা ছোট প্রশ্ন, আরে ২ মাস আগে 50% আরে বাবা গত বছর হয়েছে। আচ্ছা এর আগে গত বছর হয়েছে, তার চলবে না, ছাড়ুন না। মোদি তো আপনাদের তৈরি ছেড়ে দিন না, বিজেপিটা তো তৃণমূল চালায় পশ্চিমবঙ্গ। দেখো খুব পরিষ্কার কথা, একটা কথা বলি, এত কথা বলে লাভ নেই, সবাই এক সুরে বলুন। না 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 না, আপনারা চালান, আমরা জানি, আপনারা চালান, আমরা জানি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলতে দিন। আচ্ছা তৃণমূলের যে নেতারা, তৃণমূলের যে নেতারা বলতে না দিলে কি করবো? আচ্ছা আমার দিদির কাছে একটা প্রশ্ন, আপনার এলাকারই তৃণমূলের বিধায়ক কাঞ্চনবাবু যে ভাষায় কথা বলছেন বা অন্যান্য তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন অ্যাকশন নিচ্ছেন না? এটাও তো আমরা দেখতে চাইছি। খুব সংক্ষেপে যে এত চেঁচামেচি করলেন 17 তারিখে সিবিআই, এই যে যেই সিবিআই চলে গেল, সিবিআই করুক সিবিআই করুক একেবারে উত্তরা হয়ে গেছেন। 17 তারিখের পর এই গলা উঁচু করে কথা বলার সময় থাকবে কিনা এইটা সংক্ষেপে আমাকে শেষ করতে হবে 1 মিনিটে। প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের হাইট করার কিছু নেই, সিবিআই তদন্ত বা যে কোনো এজেন্সি তদন্ত করলে আমাদের যায় আসে না, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। ফলে তিলোত্তমার বিচার ইমিডিয়েট সিবিআই তদন্ত করুক। হাইকোর্ট 21 দিন টাইম দিয়েছিল, 1 মাস হয়ে গেছে। কেন জয়েন করতে সাধারণ সমাধান চাই। নজর রয়েছে কালীঘাটের দিকে, সেখান থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দেবো। বাংলা বলছি এখানে দেখতে থাকুন কলকাতা।